আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা। আরও শুনছেন, গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক মীমাংসা ও সংঘাত উভয়ের জন্য প্রস্তুত, আরাগচ্ছি। আরও থাকছে ট্রাম্পের নতুন দাবি, পাক ভারত সংঘাতে 10টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়। সর্বশেষ থাকছে বাংলাদেশের ভোট নিয়ে বিশ্ব গণমাধ্যম কি বলছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্যেই এ বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরীগুলো এখনও চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানের ওপর আঘাত হানার সীমানার মধ্যেই রয়েছে। তবে মার্কিন হামলায় ইরানে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ দানা বাঁধবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ১৯৭৯ সাল থেকে ক্ষমতায় থাকা কট্টরপন্থী নেতৃত্বের বিরোধী হলেও অনেক ইরানি বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনের পক্ষপাতী নন। কূটনৈতিক আলোচনার কোনো ইতিবাচক লক্ষণ না থাকায় গত সোমবার ইরানের পুঁজিবাজারের রেকর্ড দরপতন হয়েছে। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক শক্তিগুলো জানিয়েছে, ইরানের ওপর হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। তবে ভূমধ্যসাগরে মার্কিন রণতরীর উপস্থিতির কারণে অনেক ক্ষেত্রেই তৃতীয় কোনো দেশের অনুমতির প্রয়োজন পড়বে না। এদিকে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী এ অঞ্চলে একটি মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, প্রয়োজনে কত দ্রুত তারা যুদ্ধজাহাজ থেকে যুদ্ধবিমান ওঠানামা করাতে পারে তার সক্ষমতা যাচাই করা। মূল লক্ষ্য রাজনৈতিক নেতৃত্ব। বিশ্লেষকদের মতে সম্ভাব্য এই হামলার লক্ষ্য ইরানের আগে থেকেই বিপর্যস্ত পরমাণু কর্মসূচি নয়। এবার লক্ষ্যবস্তু করা হচ্ছে ইরানের রাজনৈতিক নেতৃত্বকে। উদ্দেশ্য হল জীবনযাত্রার মান নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষকে আবারও রাস্তায় নামিয়ে আনা। সরকারি তথ্য মতে গত মাসে ইরানে মূল্যস্ফীতি ৬০% ঠেকেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি দাবি করেছেন, হামলার আগেই যুক্তরাষ্ট্র ইরানের সামাজিক সংহতি নষ্ট করার চেষ্টা করছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প দেশটিকে জরুরি অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে চেষ্টা করছেন সেটি নিজেই এক ধরনের যুদ্ধ। শত্রুরা ঠিক এটিই চাইছে। আলোচনার দাবি নাকচ। মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটকফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সম্ভাব্য কোনো কূটনৈতিক চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হুইটকফ সম্প্রতি তার শর্তের তালিকায় জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল ফিরিয়ে আনা, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার বিষয়গুলো যুক্ত করেছেন। বাঘাই জানান, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি গতিবিধি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন ও হুমকি প্রদান আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এসব নীতি লঙ্ঘিত হলে পরিস্থিতি সবার জন্যই অনিরাপদ হয়ে উঠবে। আগ্রাসনের বিরুদ্ধে ইরান সর্বাত্মক এবং অনুশোচনাজনক জবাব দেবে বলেও তিনি সতর্ক করেন। দোলাচলে খাম্প। বিক্ষোভের চরম পর্যায়ে থাকা সত্ত্বেও 2 সপ্তাহ আগে ইরানে হামলা থেকে পিছিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মূলত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে সরানোর কোনো চূড়ান্ত বিকল্প বা ইরানের পাল্টা আঘাত থেকে ইসরায়েলকে রক্ষার বিস্তারিত পরিকল্পনা হাতে না থাকায় তিনি এই সিদ্ধান্ত নেন। তবে বিক্ষোভকারীদের সহায়তার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তা রক্ষা করতে না পারায় অনেক ইরানির মধ্যেই ক্ষোভ বিরাজ করছে। 9 কোটি জনসংখ্যার একটি দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটবে কিনা তা নিয়ে খোদ মার্কিন প্রশাসনের ভেতরেই মতভেদ রয়েছে। ইউরোপের নতুন নিষেধাজ্ঞা। ইউরোপীয় রাজনীতিতেও এই পরিস্থিতির প্রভাব পড়ছে।
ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করবেন। গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন রয়েছে প্রশ্ন। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠিত হলে সেখানে পাকিস্তানি সেনা পাঠানোর পক্ষে দেশটির প্রায় 3/4 নাগরিক মত দিয়েছেন। গ্যালাপ পাকিস্তানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে এই উদ্যোগ নিয়ে জনমনে কিছু প্রশ্ন ও সংশয় রয়েছে। 15 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে 1600 জনের সঙ্গে টেলিফোনে কথা বলা হয়। ফলাফলে দেখা যায় 73% পাকিস্তানি গাজায় সেনা পাঠানোর পক্ষে। এর মধ্যে 55% দৃঢ়ভাবে এবং 18% আংশিকভাবে সমর্থন জানিয়েছেন। বিপক্ষে রয়েছেন মাত্র 6%, আর 16% অনিশ্চিত। গ্যালাপ পাকিস্তানের নির্বাহী পরিচালক বিলাল গিলানি বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের জনগণ গভীরভাবে সম্পৃক্ত হলেও ভবিষ্যৎ কাঠামো নিয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন। বোর্ড অফ পিস ও আইএসএফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনার অংশ হিসেবে আইএসএফ ও বোর্ড অফ পিস গঠনের উদ্যোগ নেওয়া হয়। গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে পাকিস্তান এ বোর্ডে যোগ দেয়। জানা গেছে 19 ফেব্রুয়ারি বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অংশ নিতে পারেন। বিওপি গাজায় প্রশাসন, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার তদারকির লক্ষ্যে গঠিত হলেও এর সনদে গাজার সরাসরি উল্লেখ নেই, যা নিয়েও প্রশ্ন উঠেছে। শর্ত সাপেক্ষ সমর্থন। জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশ মনে করেন গাজায় সেনা পাঠানোর আগে কয়েকটি শর্ত পূরণ জরুরি। 86% বলেছেন ফিলিস্তিনি নেতৃত্বের আনুষ্ঠানিক অনুরোধ থাকতে হবে। 81% জাতিসংঘের অনুমোদনকে অপরিহার্য বলেছেন। 64% মুসলিম দেশগুলোর যৌথ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করেন। তবে যুক্তরাষ্ট্র বা চীনের মতো পরাশক্তির অনুমোদনকে তুলনামূলক কম গুরুত্ব দিয়েছেন উত্তরদাতারা। বিভক্ত মত। জরিপে দেখা গেছে পুরুষদের তুলনায় নারীদের সমর্থন কিছুটা কম। শহর অঞ্চলে সমর্থন 84%, গ্রামাঞ্চলে সমর্থন 67%-এর তুলনায় বেশি। উচ্চশিক্ষিতদের মধ্যেও সমর্থনের হার তুলনামূলক বেশি। তবে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যদি শান্তিরক্ষী বাহিনী হামাসের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে জনসমর্থন কমে যেতে পারে। করাচির সফটওয়্যার প্রকৌশলী মাসরুর হোসেন বলেন, বিওপিতে অংশ নেওয়া কূটনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে সামরিক সম্পৃক্ততা জটিলতা বাড়াতে পারে। অন্যদিকে সিয়ালকোটের যোগাযোগ বিশেষজ্ঞ আনাম নাদিম বলেন, জাতিসংঘের স্পষ্ট ম্যান্ডেট ও ফিলিস্তিনিদের সম্মতি ছাড়া গাজায় সামরিক সম্পৃক্ততা দায়িত্বশীল সিদ্ধান্ত হবে না। সরকারের সতর্ক অবস্থান। পাকিস্তান সরকার বলছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, গাজায় সেনা পাঠানো হলে তা হবে মানবিক ও স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে, হামাস নিরস্ত্রীকরণের জন্য নয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও তুরস্কের মতো দেশের সঙ্গে সমন্বয় রেখে পাকিস্তান এগোলে বড় ঝুঁকি তৈরি হবে না। তবে অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে 1970-এর জর্ডান সংকট পাকিস্তানের জন্য এখনও সংবেদনশীল বিষয়। সার্বিকভাবে গ্যালাপ পাকিস্তানের জরিপ বলছে গাজা ইস্যুতে পাকিস্তানের শক্তিশালী জনসমর্থন রয়েছে। তবে যে কোনো সামরিক পদক্ষেপের আগে আন্তর্জাতিক স্বীকৃতি, আঞ্চলিক ঐক্যমত ও ফিলিস্তিনিদের সম্মতির বিষয়টি জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক মীমাংসা ও সংঘাত উভয়ের জন্য প্রস্তুত। আরাগচি। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি কূটনৈতিক মীমাংসার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়া টুডে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি একথা বলেন। বুধবার 11 ফেব্রুয়ারি আরটি এক প্রতিবেদনে এ সাক্ষাৎকার প্রকাশ করে। যুক্তি দেখিয়ে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধান ছাড়া কোনো সমাধান হবে না। বলেন, প্রযুক্তি এবং অগ্রগতি বোমা হামলা এবং সামরিক হুমকির মাধ্যমে ধ্বংস করা যাবে না, যা ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। আমাদের এখনও যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই। আরাগচি জোর দিয়েছিলেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির সার্বভৌম অধিকার। যোগ করেছেন, ইরান গ্যারান্টি দিতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না যদি উভয় পক্ষের মধ্যে সদিচ্ছা থাকে।
এই ধরনের আশ্বাসকে সম্ভব এবং অর্জনযোগ্য বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আরাগচি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা তার আঞ্চলিক জোটের বিষয়ে আলোচনা কথা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এই বিষয়গুলো পারমাণবিক ফাইলের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করি। তিনি অন্যান্য দাবিগুলোকে একেবারে টেবিলের বাইরে বলে জানান। মার্কিন পদক্ষেপ মোকাবিলা করার জন্য প্রস্তুত জানিয়ে আরাগচি স্পষ্ট করে বলেন, আমরা একটি কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত রয়েছি। একই সঙ্গে আমরা যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত। তিনি বলেন, গত বছরের ইসরায়েল মার্কিন বোমা হামলার পর থেকে ইরানের সামরিক প্রস্তুতির পরিমাণ এবং গুণগত উভয় দিক দিয়ে উন্নত হয়েছে। এ সময় আরাগচি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তাকে যুদ্ধবাজ হিসেবে বর্ণনা করেন, যিনি বারবার ইরানের সঙ্গে একটি বিস্তৃত যুদ্ধে ওয়াশিংটনকে টেনে আনার চেষ্টা করেছেন। উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়ানোর আগ্রহের পরামর্শ দিয়ে আরাগচি বলেন, যদি তারা সিরিয়াস হয়, আমরাও সিরিয়াস। এখন গ্যারান্টি দেওয়ার দায়িত্ব ওয়াশিংটনের উপর বর্তায় যে আলোচনা আবার সামরিক পদক্ষেপ একসঙ্গে হবে না। আরও বলেন, আমরা যুদ্ধ এবং কূটনীতির বিষয়ে আমাদের পাঠ শিখেছি। এখন আমরা উভয়ের জন্য প্রস্তুত। ইত্তেফাক MAS। ট্রাম্পের নতুন দাবি, পাক ভারত সংঘাতে 10টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দাবি করেছেন যে পাকিস্তান ভারত সংঘর্ষের সময় 10টির মতো যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল, যা তার প্রাথমিক সংখ্যার চেয়ে দ্বিগুণ। বুধবার 11 ফেব্রুয়ারি সম্প্রচারিত ফক্স বিজনেসের সাথে একটি সাক্ষাৎকারের সময় ট্রাম্প সর্বশেষ এই মন্তব্য করেন। উপস্থাপক ট্রাম্পের পারস্পরিক নীতি এবং এর জন্য শুল্কের প্রশংসা করছিলেন। ঠিক তখনই ট্রাম্প চিৎকার করে বললেন, এটি খুব সুন্দর এবং ভদ্র আচরণ। দেখুন, আমি 8টি যুদ্ধের নিষ্পত্তি করেছি। 8টি যুদ্ধের মধ্যে কমপক্ষে 6টি যুদ্ধ শুল্কের কারণে নিষ্পত্তি হয়েছিল। ট্রাম্প ব্যাখ্যা করেন, আমি বলেছিলাম, যদি তোমরা এই যুদ্ধের নিষ্পত্তি না করো তাহলে আমি তোমাদের উপর শুল্ক আরোপ করব, কারণ আমি মানুষ মারা যেতে দেখতে চাই না। তারা বলল, না, এর সাথে শুল্কের কি সম্পর্ক? আমি তখন বললাম, ঠিক আছে, তোমার উপর শুল্ক আরোপ করা হবে। আমার মতে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতো। তারা আসলেই এটি করতে যাচ্ছিল। 10টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তিনি আরও যোগ করেন, সংবাদ মাধ্যম ডন জানায়, গত 10 মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট বহুবার বলেছেন যে সংঘাতের সময় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল, যদিও কার তা নির্দিষ্ট করে বলেননি। গত বছর মে মাসে পাকিস্তান এবং ভারত সামরিক সংঘর্ষে লিপ্ত হয়, যা কয়েক দশকের মধ্যে পুরনো শত্রুদের মধ্যে সবচেয়ে খারাপ ছিল। কারণ দেখুন, আমার মতে তারা পারমাণবিক শক্তি প্রয়োগ করতে যাচ্ছিল। শুল্কের হুমকি না থাকলে যুদ্ধবিরতি ঘটত না, মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন। তিনি আর্মেনিয়া এবং আজারবাইজানের দশকব্যাপী সংঘাতের কথাও স্মরণ করেন, যেখানে 2020 সালের অগাস্টে ট্রাম্প প্রাথমিক শান্তি চুক্তির মধ্যস্থতা করলে উত্তেজনা কমে আসে। সাক্ষাৎকারে ট্রাম্প গত 50 বছরে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টকে বাণিজ্যের ক্ষেত্রে অকার্যকর বলে অভিহিত করেন। কিন্তু আমি বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নই, আমি বাণিজ্যের ক্ষেত্রে সত্যিই ভালো, তিনি গর্ব করে বলেন। বাংলাদেশের ভোট নিয়ে বিশ্ব গণমাধ্যম কি বলছে? আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ ভোটকে গণতন্ত্রের পরীক্ষার মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনের সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। এ গণভোটে প্রধানমন্ত্রীদের মেয়াদসীমা, বিচার বিভাগের স্বাধীনতা ও কয়েকটি বড় রাজনৈতিক সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের ফল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিক নির্দেশ করবে। নির্বাচনে বিএনপি এবং জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্বাচনের সঙ্গে নিরাপত্তা বিষয়ক উদ্বেগও রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখছেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভোটের গুরুত্ব অপরিসীম। বর্ডারলেন্সের তথ্য অনুযায়ী নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আল জাজিরার বিশ্লেষণ অনুসারে ভোটের আগে অন্তর্বর্তী প্রশাসন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নির্বাচনটি গণতান্ত্রিক পুনর্গঠনের পাশাপাশি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাবেরও প্রতীক।
বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনগুলো থেকে এটি স্পষ্ট হচ্ছে বাংলাদেশের এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে